মানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন যতটুকু আমি মানে তথ্যগতভাবে দেখছি। পশ্চিমবঙ্গের সাথে রানাঘাটের সাথে এই কুষ্টিয়ার সংযোগ ছিল এই রেলওয়ে স্টেশনটার মাধ্যমেই। এই দিকের রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, খুবই চমৎকার। আর জেরি আর দাদা কিন্তু অলরেডি চলে আসছে। যেই পয়েন্টে আমরা মিট আপ করছি সেই পয়েন্ট থেকে কিন্তু সকালে নাস্তাটা সেরে নিছি। গতকালকে আমি কিন্তু ফেরিতে অনেক প্যারা খাইছি, তাই আজকে আমি খুবই ভয় আছি, এর জন্য আমি সকাল সকাল বেরোইছি। আর দাদার জেরি যেহেতু ঢাকা থেকে আসছে, সো আমাকে একটু সকাল সকালই আসলে বেরোতে হয়েছে। তবে ইন্ট্রো এখন দিব না, আমি ফেরি পার হব, তারপরে আপনাদেরকে ইন্ট্রো দিব আর সারাদিনের রুট প্ল্যান শেয়ার করবো। Such a pain to close my eyes. I'm falling in this deep immerse. Would you ever show me? ভেতরে ভেতরে রাস্তাগুলি আসলে খুবই সুন্দর, খুবই চমৎকার, খুবই ভালো লাগছে আমার কাছে। পাশ দিয়ে ধানক্ষেত আর সুন্দর একটা দুইটা রাস্তা মাঝে মধ্যে দেখতেছি ডান দিক থেকে নেমে গেছে। আর আজকের যদি রুট প্ল্যান শেয়ার করি, তো প্রথমে আমাদের পড়বে হলো ফরিদপুর, তারপরে সেখান থেকে আমরা যাব রাজবাড়ী, তারপরে যাব কুষ্টিয়া। তো খুলনা ডিভিশনের আন্ডারে আমরা একটা জেলা আজকে কভার করব। আর অ্যাজ ইউজুয়াল যেটা হয় যে ঢাকার মধ্যে যে দুইটা জেলা পড়ছে সে দুটাও শেষ করে আমরা সামনের দিকে আগাবো। তো ফরিদপুরে যে জায়গাটা আমরা যাইতেছি সেটা হলো পল্লীকবি জসিমউদ্দিনের মেমোরিয়াল। বাট জানি না ঈদের জন্য কোনো রেস্ট্রিকশন বা বন্ধ কোনো কিছু আছে কিনা। সেক্ষেত্রে আমরা তার বসত বাড়িতে চলে যাব, একটু সামনে ড্রাইভ করলে তার বসত বাড়ি পাবো, এবং সেটা ঘোরার পরে সেখান থেকে চলে যাব আমরা রাজবাড়িতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জন গমেজ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টার্নিং ব্লগস। উত্তরবঙ্গের যাত্রাগুলো খুবই ভালো ছিল এবং খুবই সুন্দরভাবে শেষ করতে পারছি। আর আজকে ফেরি পার হওয়ার মাধ্যমে শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের বড় জোন নিয়ে আমার যাত্রা। ওয়েলকাম টু ফরিদপুর। ফরিদপুর কিন্তু আমার 30তম জেলা। আর যে জায়গাটায় আমরা যাইতেছি আমাদের ডেস্টিনেশন পয়েন্ট, এখান থেকে আর মাত্র 450 মিটার। সোজা এখানে ঢোকা হইল না, বাট তার বাড়িটা দেখে যাই। সামনে বাড়ি, চলেন দেখে আসি। তো আমরা মাত্র এসে পৌঁছাইছি কবি জসিমউদ্দিনের বাড়ির সামনে। যাবি না ভিতরে? ফরিদপুরের যে জায়গাটা আসলে কভার করতে চাইছিলাম, পল্লী কবি জসিমউদ্দিনের যে মানে স্মৃতি জাদুঘর আছে সেটাতে আমরা যেতে চাইছিলাম, বাট ওটা আসলে বন্ধ। তার বাড়িতে আসছি, তো এটা খোলা আছে। ভিতরে একটু ঢুকবো, একটু ঘুরে দেখবো আশপাশটা, ভেতরটায় যাই, তারপরে আপনাদের সাথে পরে কথা হবে আরো। চলেন। কবি তার লেখালেখির জন্য আসলে অনেক পুরস্কার পাইছেন, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার এবং আরো অনেক অনেক পুরস্কার আছে। নকশিকাঁথার মাঠ তার খুবই ফেমাস একটা রচনা বলি। আর কেউ যদি সম্ভব হয় কখনো তার কবর কবিতাটা একটু পড়ে দেখবেন যে আপনি মনের মানে অন্তর গভীরে কেমন জানি অন্য একটা জায়গায় পৌঁছায় যাবেন, প্রচন্ড মাত্রায় ভালো লাগবে। তো এখানে আরেকটু সময় আমরা পাস করব। এত ভালো লাগতেছে, এত নিরিবিলি, মানে এত কোয়াইট এন্ড কাম একটা পরিবেশ, মানে এক কথায় অস্থির রকমের সুন্দর লাগতেছে, অস্থির রকমের ভালো লাগা কাজ করতেছে। মন চাইতেছে এখানে সারাদিন বসে থাকি। কবি 1904 সালে জন্মগ্রহণ করছে এবং 1976 সালে কবি পরলোক গমন করেন। কবিকে পল্লী কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, কারণ তার কবিতায় সত্যি গ্রাম বাংলার ঐতিহ্য, সৌন্দর্য সবকিছু সবসময় ফুটে আসছে। কবি ফরিদপুর জেলা স্কুলে তার পড়ালেখা শেষ করছে এবং পরবর্তীতে কলকাতায় তার বাকি পড়ালেখা যা যা ছিল সবকিছু শেষ করছে।
এইটা কবির ঘর, বাট এটা মানে খোলা নিষেধ, তো ভিতরে আর দেখার কোনো সুযোগ নেই। অন্যান্য ঘরগুলো একটু একটু ঘুরে ঘুরে দেখলাম, অনেক জিনিসপত্র আছে, অনেক ছবি আছে, অনেক মেমোরি আছে, যেটা দেখতে অনেক ভালো লাগছে। আর এখানে ওনার মেঝো ছেলের বউয়ের সাথে কথা হচ্ছিল, তো ওনার সাথে কি কি কথা হয়েছে, তো বাইকে উঠি, তো যাইতে যেতে আপনাদের সাথে কথা হবে আরো। চলে না গাই না, মজাই তো লাগে খেলতে, তো মজাই লাগে। কবির বাসায় আর আমরা কি করতেছি এগুলা, এটা নিশ্চয়ই পরে করছে তাই না? যাক না, দুইজনে সমান সমান। তোর ওজন কত? 110? আমার ওজন বেশি না। যাক, এই জায়গাটা ঘুরে অনেক বেশি মাত্রায় ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আগাই, চলেন যাই। এরপরে কোথায় কি আছে আপনাদেরকে দেখাই। পল্লীকবি জসিমউদ্দিনের মেজো ছেলের নাম ডাক্তার জামাল আনোয়ার, তার ওয়াইফের সাথেই কথা হচ্ছিল। তারাই এখন বর্তমানে কবির এই বাড়িটাকে আসলে দেখভাল করতেছেন। তবে তার হাজব্যান্ড মানে কবির মেজো ছেলে ইতিমধ্যে আসলে কিন্তু স্বর্গবাসী হয়েছেন। তো যেটা বলতেছিলেন উনি, মানে ওনার স্ত্রী যেটা বলতেছিলেন, যে আসলেই আর তেমন দেখভাল করার মতো তেমন কেউ নাই বর্তমানে, ওনারাই লাস্ট ছিল যারা নিয়মিত আসলে দেখভাল করত। এর বাইরে আর তেমন কেউই নাই। আর যেটা মনে হয়েছে যে সরকারিভাবেও তেমন কোনো পৃষ্ঠপোষকতা নাই জায়গাটাতে। তো জায়গাটা দেখে অনেক ভালো লাগছে, খুবই পরিপাটি, খুবই গোছানো। তো অনেকটা সময় আমরা ছিলাম। তো এরপরে ডেস্টিনেশন হলো আমার রাজবাড়ি। আর ফরিদপুর নিয়ে যদি একটু বলি, ফরিদপুর শহর বাংলাদেশের 14তম বৃহত্তর শহর। আর ফরিদপুর শহরটির নাম ছিল কিন্তু পূর্বে ফাতেহাবাদ। 1786 সালে ব্রিটিশরা প্রথম আসলে ফরিদপুর জেলা প্রতিষ্ঠা করে। আর 1984 সালে সংস্কারপূর্ণ মহকুমাকে 5টা জেলায় বিভক্ত করে। 2015 সালে মেবি বাংলাদেশ সরকার ফরিদপুর বিভাগ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করে। তো সকাল থেকে আজকে আসলে একটানাই রাইড হয়েছে। তারা দুইজন যখন জয়েন করছে একেবারে মনে হয়েছে যেন কি আমার ফুল টিম আজকে আমার সাথে আছে। সো টানা রাইড করতেছি, মাঝখানে হালকা একটা বিরতি দিছিলাম, একটু চা খাইছিলাম, তো এই আর কিছু না। আর গতকালকে যে ভাইয়ের বাসায় ছিলাম, আসলে আন্টি এবং আঙ্কেল বেশ একটু মানে বয়স্কই, তো তাদেরকেও তেমন একটা প্যারা দিইনি। খুব ভোরবেলা আমি বের হয়ে গেছি, আর আজকে একেবারে ডাইরেক্ট আপনাদের সাথে মোটো ব্লগে জয়েন করছি আমি। তো এইখানে যেতে পারতেছি না এখন ঘুরতে। মীর মোশাররফ হোসেন 1847 সালে জন্মগ্রহণ করছে, আর 1911 সালে পরলোকগমন করছে। তো বাংলা সাহিত্যে ওনার অবদান অনেক বেশি। বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের একটা অমূল্য সম্পদ, তারই একটা গ্রন্থ, যেটা খুবই মানে কি বলবো, খুবই মূল্যবান এবং খুবই নাম করা। তো এখান থেকে সামনেই কল্যাণ দিঘি নামে একটা কি জায়গা যেন আছে, যেটা একটু সার্চ করে দেখলাম। যদি ওইটা একটু দেখা সম্ভব হয়, হয়তো ওইটা একটু দেখতে পারি। দেখে তারপরে আমরা চলে যাব কুষ্টিয়াতে। আমাদের নেক্সট ডেস্টিনেশন আছে কুষ্টিয়া, সেখানে যাব। তো রাজবাড়ি অনেক সুন্দর জায়গা, পরিবেশটা অনেক বেশি মাত্রায় সুন্দর। যে কল্যাণ দিঘির কথা আমরা আসলে আলাপ করতেছিলাম সেটা আরও অনেক ভেতরে। তো আমরা কিছুক্ষণ ঘুরপাক খাইলাম, গুগল ম্যাপ আমাদেরকে বেশ ঘুরপাক খাওয়াইছে। তো পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আসলে যে সময়ের মধ্যে আমাদেরকে আসলে কুষ্টিয়া মানে লালন শাহ মাজারে যাইতে হবে, তো এখনই যদি আমরা না বের হই তাহলে আসলে আমরা সেটা কভার করতে পারবো না নির্দিষ্ট সময়ের মধ্যে। তো এখান থেকে আরও অনেকটা দূর, প্রায় ঘন্টা খানেকের মতো সময় লাগবে। আর রাজবাড়ি নিয়ে যদি একটু বলি, রাজবাড়ি রাজা সূর্যকুমারের নাম অনুসারে আসলে নামকরণ করা হয়েছে। রাজবাড়ির সে রাজা নাই, তবে তার ঐতিহ্য আজও রয়ে গেছে। আর রাজা সূর্যকুমার ও তার পূর্বপুরুষগণের লক্ষ্মীকুলের বাড়িটি আসলে লোকমুখের রাজার বাড়ি বলে আসলে বেশি পরিচিত ছিল। এভাবেই আজকের রাজবাড়ি। সো ওয়েলকাম টু কুষ্টিয়া। কুষ্টিয়া কিন্তু আমার 32তম জেলা। আর এই ডান দিকে যে ব্রিজটা, এটা দেখে মনে হচ্ছে যেন হার্ডিঞ্জ ব্রিজ। আর ওই যে ব্রিজটা সামনের, এটা দেখে মনে হচ্ছে লালন শাহ সেতু। আর নিচের যে নদীটা, এটা কিন্তু গড়াই নদী, পানি একেবারেই নাই এখন। কিন্তু এর আগে আমি আর যে যখন কুষ্টিয়াতে আসছি, বেশ অনেকটা সময় থাকছি এখানে, এক্সপ্লোর করছি। চাইলে আপনারা আমার সেই ব্লগগুলো দেখে আসতে পারেন। তো এই হলো মাজার। তো পাশেই পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো পার্কিংটা আগে করে আসি।
কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার সেউরিয়া গ্রামে এই বাউল সম্রাট লালনের মাজার। এটা কিন্তু আসলে একদিনে হয় নাই। 1890 সালে যখন বাউল সম্রাট লালন মারা যায় তখন তার ভক্তরা সবাই এখানে জড়ো হতে থাকে এবং একটা সময় যায় এই মাজারটা হয়। 1963 সালে এই মাজারটা মানে পুরোপুরি রূপ নেয় এবং প্রতি বছর এখানে 2বার করে উৎসব হয়। এই বাউল মেলা বা সামথিং এরকম কিছু একটা হয়। এটা হলো দোল পূর্ণিমার সময় একটা, আরেকটা হলো বাংলা মাসের কার্তিক মাসের 1 তারিখে এখানে অনুষ্ঠান হয়। বেশ অনেক মানুষের সমাগম হয়। আমি ইউটিউবে দেখছি, যদিও আসার সুযোগ হয় নাই। যদি কখনো সুযোগ হয় হয়তো আইসা দেখবো। জগতী রেলওয়ে স্টেশন। এই স্টেশন সম্পর্কে অনেক শুনছি, আজকে প্রথম আসা হইলো। এখানে একটা ট্রেন যায় দিনে আপাতত। এটা প্রথম, তাই না? তো এটার এই অবস্থা করে রাখছে কেন বুঝলাম না। যত কিছু ঠিকঠাক করা উচিত, একদম বাজে অবস্থা, ভিতরে পুরো ভেঙে গেছে। ভাড়ার তালিকাগুলো এখনো আছে কিন্তু সব রং টং উঠে গেছে। মেবি এটা টিকিট কাউন্টার ছিল, এখান দিয়ে টিকিট দিত। খুবই একেবারে জঘন্য অবস্থা। গ্রিল টিল দরজা জানলা সব থেকে খুইলা ভাঙা নিয়ে গেছে সব। বাংলাদেশ স্বাধীন হওয়ারও আরো 110 বছর আগের রেলওয়ে স্টেশন এটা। মানে বাংলাদেশের সবচেয়ে পুরাতন রেলওয়ে স্টেশন যতটুকু আমি মানে তথ্যগতভাবে দেখছি। পশ্চিমবঙ্গের সাথে রানাঘাটের সাথে এই কুষ্টিয়ার সংযোগ ছিল এই রেলওয়ে স্টেশনটার মাধ্যমেই। বাট এটা এখন অবহেলায় দেখেন কি অবস্থা। দিনে একটা ট্রেন এখানে থামে আপাতত, সামনে মনে হতেছে এটাও থামবে না। 2জন দায়িত্বে আছে, বাট উনি নিয়মিত হয়তো তারা আসেও না, কারণ কি উপরের যে অবস্থা দেখতেছি এগুলো মানে বসার মতো সিটিং অ্যারেঞ্জমেন্টও নাই এবং পরিবেশও নাই। ভেতরটা একেবারেই ভাঙা, যেটা আপনাদেরকে দেখাইলাম। ভেতরের অবস্থা খুবই খারাপ। তাই না কেন মানে এত অবহেলা। বাংলাদেশের প্রথম রেল একটা স্টেশন, ঐতিহ্যবাহী একটা জায়গা, এটার একেবারেই মানে দফা রফা অবস্থা। তাই না কেন এরকম। বাট জায়গাটা অনেক সুন্দর, স্টেশনটা অনেক সুন্দর, সুন্দর একটা জায়গা, মানে খুবই নেচারাল। তো আমরা এখন যে জায়গাটা যাইতেছি সেটা হলো উদ্যান উন্নয়ন কেন্দ্র। আর এদিকে বিঘায় বিঘায় জমিতে মানে একরে একরে জমিতে ভুট্টা, গম আর হলো আলুর চাষ হইতেছে। আর আমরা যেই প্রজেক্টে মানে যেখানটা যাইতেছি সেখানেও এই ধরনেরই একটা উদ্যোগ তারা নিছে। আর আমার এক আত্মীয় আসলে এখানেও সরকারি জব করে, তো ওই এখানে থাকার ব্যবস্থা করে দিছে। তো এখানে ওদের গেস্ট হাউস আছে, মেবি দেখলেই বুঝতে পারবো। আর ভেতরটা কেমন কি সেটা আগে যাই, আমিও দেখি আর আপনাদেরকেও দেখাই। প্রায় 12 একর জমির উপরে এই বিভিন্ন শাকসবজি আসলে এখানে চাষাবাদ হইতেছে। তারা বীজ নিয়ে গবেষণা করে এবং যেটা বেস্ট সেটা উৎপাদন করতেছে, যতটুকু আমি বুঝছি কথা বলে একজনের সাথে।
তো কালকে এই সময়টা আর থাকবো না, কালকে এই সময় যদি বাইচে থাকি তাহলে হয়তো মাগুরাতে থাকবো। আমাদের যে প্ল্যান আছে কালকের রুট প্ল্যান কালকেই শেয়ার করব। তো আজকে এর জন্য মনে হলো যে বিকেলটা একটু ঘুরে দেখি জায়গাটা, অনেক বড় জায়গা তো হাইটা শেষ করতে পারবো না, যেটা বললাম একটুখানি হাঁটতে হাঁটতে এখানে আসছি। ওই যে আমাদের রেস্ট হাউস দেখেন, এখান থেকে কত দূরে মনে হইতেছে। আর আমার এই 64 ডিস্ট্রিক্টের জার্নিটা এরকম চলতে থাকবে। আর কুষ্টিয়া আমার 32nd নাম্বার ডিস্ট্রিক্ট, তো সেই হিসেবে অলমোস্ট কি বলবো হাফ অফ দ্য ডিস্ট্রিক্ট, তার মানে 64 ডিস্ট্রিক্টের অর্ধেকটা অলরেডি কমপ্লিট করে ফেলছি সৃষ্টিকর্তার আশীর্বাদে। সো বাকিটাও শেষ করতে পারবো। আজকে মোটামুটি 3টা জেলা কভার করা হয়েছে, এর মধ্যে কুষ্টিয়ায় কয়েকটা জায়গা ঘুরলাম। তো রাত্রে হয়তো আমরা যদি আবার একটু বেরোই হাঁটাহাঁটি করি হয়তো থাকবে ব্লগটার সাথে। তো আমরা বেরিয়েছিলাম রাত্রের খাবার খাইতে। তো এই জাহাঙ্গীর হোটেল, এখান থেকে রাত্রের খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া বলতে গেলে তাদের আসলে ভালো এবং তাদের আতিথেয়তাও খুব ভালো। আর এখানে যে কুষ্টিয়ার যে প্যারা সন্দেশ, যে খুব ফেমাস প্যারা সন্দেশ, সেটাও একটু টেস্ট করলাম। পার পিস আসলে 25 টাকা করে নিছে আমাদের কাছ থেকে। তো আমরা খাইছিও এবং সাথে নিয়েও নিছি। আর মিষ্টান্ন খাইতে সবসময় ভালো লাগে, আর খাবারের পরে ডেজার্ট আইটেম খাইতে মানে একেবারে লাজবাব লাগে। আর বনিদা যেহেতু আজকে আবার আসছে, বনিদা যেরি দুজনেরই মিষ্টির উপরে একটা কেমন জানি একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। তো খাবারের পরে আসলে এই মিষ্টান্ন খাওয়া হয়। তো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, দেখা হবে কালকে।